আপনি তো ভাতারের নবনির্বাচিত বিধায়ক। 6 এপ্রিল আপনার সঙ্গে কথা হয়েছিল, আমি আর রিপিট করছি না, তো হাতে লেখা ছিল। যাই হোক, ভালো লাগছে আপনাকে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুরুটাই করি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসেছিলেন আদালত। হাইকোর্টের দরজায় প্রধান বিচারপতির সামনে তিনি বলেছেন পোস্টপোল ভাইলেন্সে আক্রমণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে আসতে হবে, যা সুপ্রিম কোর্টে গেছে। না, পোস্টপোল ভায়োলেন্সে কোথায় হয়েছে? 21 সালে পোস্টপোল ভায়োলেন্স যেভাবে হয়েছিল, আমাদের কয়েকশো কর্মী খুন হয়েছিলেন, মহিলারা ধর্ষিতা হয়েছিলেন, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ভিডিও, পার্টি অফিস ভাঙচুর, দখল, কোথায় কি হয়েছে? 21 সালের পোস্টপোল ভায়োলেন্সে যা এফেক্ট তৃণমূলের বিজেপির হয়েছিল, তার 5% এফেক্ট তৃণমূলের হয়নি। নাটক করছেন বলে মনে হয়? নাটক, উনি এসব করে ওনার লোকজনদের, নিচের লোকজনদের মনোবল বাড়িয়ে রাখার চেষ্টা করছেন। এসব করে কোনো কাজ হবে না। তো হাইকোর্টের উকিল এবং মৌরি যারা লোকজন থাকেন এবং সাধারণ পাবলিক ওনাকে চোর চোর করে চেঁচিয়েছে। উনি নাটক করতে সেটা ধরে ফেলেছেন। শুনেন, আপনার এখানে প্রাক্তন বিধায়ক মানবন্ধু অধিকারী আক্রান্ত হয়েছে, আমি দেখেছি আপনি সেখানে পাশে ছিলেন, ওভাবে মাইকিং করেছিল। এটা আপনি নিশ্চয়ই আপনাদের ভালো লাগেনি গোটা বিষয়টা। না, এটা অনভিপ্রেত ঘটনা। আমি কালকেও বলেছি, আমার নেতা, আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্মান নিরাপত্তা যাতে বজায় থাকে, উনি ওনার বাড়ির সামনে পুলিশ পিকেটিং এবং যাবতীয় নিরাপত্তা সিকিউরিটি সেগুলো রেখেছেন, যাতে ওনার সম্মান কোথাও না কোথাও ক্ষুণ্ণ না হয়, বজায় থাকে। তো আর সেই হিসেবে আমিও আমার প্রাক্তন বিধায়কের তার সম্মান নিরাপত্তা যাতে বজায় থাকে সেটা দেখার নৈতিক দায়িত্ব, কর্তব্য আমার বলে মনে করি আমি। আমার নেতা, আমার মুখ্যমন্ত্রী, আমার দাদা যে পথে দেখাচ্ছেন, আমি তো সেই পথই ফলো করছি। আপনার ওখানে লাল স্বর্ণদান তো বিখ্যাত, আমি বারবার করে এটা প্রশ্নটা করি, ব্যাপক দুর্নীতি হয়েছে। আশা করি অন্তত সেই লাল স্বর্ণদান নাসিক গ্রামের চেয়ে গোডাউন আগেও সংবাদ হয়েছে। তখন আমি বিধায়ক ছিলেন না, আমি তখন সাংবাদিক ছিলাম, এখন আপনি বিধায়ক। আপনাকে এই গোটা সামগ্রিক কৃষকদের ধান যে দুর্নীতি, তা নিশ্চয়ই আপনার ক্ষেত্রে প্রকাশ। হ্যাঁ, দেখুন, বর্ধমান মানেই তো ধান। বর্ধমান মানে একদিকে সবুজ বিস্তৃত ধান ক্ষেত, অন্যদিকে অবিভক্ত বর্ধমান আমাদের মানে কলকারখানা, চিমনির ধোঁয়া, আর এদিকে কয়লা। অবিভক্ত বর্ধমান, আমার ছাত্র রাজনীতির একটা বড় অংশ হচ্ছে অবিভক্ত বর্ধমান। আজকে জেলা ভাগ হয়ে গেছে 17 সালে। আমাদের দিকে কৃষি এলাকা, ধান, পূর্ব বর্ধমান জেলার বাসিন্দাদের 90% উপরের মানুষ নির্ভরশীল ধানের উপরে। ধান যদি প্রোডাকশন না বাড়ে এবং ধান প্রোডাকশন করতে তার যা খরচা, সেই খরচা যদি চাষিরা না তুলতে পারে, তাহলে কৃষি আস্তে আস্তে অলাভজনক হবে, যেটা বিগত সরকারের আমলে হয়েছিল। এবং বিগত সরকারের প্রিভিয়াস গভর্নমেন্টের পলিসির জন্য একাধিক রাইস মিলগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনো ঢুকছে বন্ধ হওয়ার মুখে। তো সেগুলো যাতে ঠিকঠাক করা যায়, রাইস মিলগুলো যাতে চালু থাকে, আর প্রোডাকশন যাতে বাড়ে, বিজ্ঞানসম্মতভাবে যাতে কৃষিকাজ, ধান উৎপাদন হয়, আর আমাদের ধান থেকে যে চালগুলো হয় সেই চালগুলো যাতে ভারতবর্ষের সহ পৃথিবীর বিভিন্ন দেশে সেগুলো যাতে রপ্তানি হয় এবং প্রশাসনিকভাবে সেই বিষয়ে যাতে উদ্যোগ নেওয়া হয়, সেগুলো আমি দাদাকে অনুরোধ করেছি। দাদা আগের দিন বলেছেন তুমি নিশ্চিন্ত থাকো, 3100 টাকা কুইন্টালে ধান কেনা হবে। আমার নাম করে বলেছেন তুমি নিশ্চিত, সৌমেন তুমি নিশ্চিন্ত থাকতে পারো, বাকি বিষয় যা আছে আমি জেলা শাসককে বলে দিচ্ছি, কথা বলে নিও। অত্যন্ত শুভেন্দু অধিকারী একনিষ্ঠ স্নেহধন্য, এটা আমি জানি ব্যক্তিগত করে। আরেকটা যে পরিণত, যেটা নিয়ে আপনাদের চার্জশিটে দেখছিলাম যে পরিণতির জল ক্রমশ দূষিত হচ্ছে, ওখানে একটু টিস্যু পেপার কোম্পানি, নাম করুন, দেখুন, বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে, সে ব্যাপারে আপনার এবার অ্যাকশন নেওয়া দরকার। স্রোতকে ফেরাতে হবে, বর্জ্য পদার্থ করা হচ্ছে, গরু গবাদি পশু ক্ষতিগ্রস্ত। এটা পরিবেশের বিষয় আছে, ইন্ডাস্ট্রির বিষয় আছে, আরো ল্যান্ডের বিষয় আছে। কনসার্ন দুটো তিনটে লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, এলাকার লোকাল লোকের সঙ্গে কথা বলে, কারখানার সঙ্গে কথা বলে একটা সলিউশন বার করতে হবে। আমরা চাই না এলাকার এনভায়রনমেন্ট এবং লোকাল এগ্রিকালচার নষ্ট হোক, মানুষের ক্ষতি হোক, সেটা যেমন চাই না, তার সঙ্গে সঙ্গে এটাও চাই না যে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি হয়ে সেখানে কয়েক হাজার লোকের কাজ হচ্ছে সেটাও বন্ধ হয়ে যাক, সেটাও চাই না। তো আমি সেটা দুটোকে ব্যালেন্স করে একটা সলিউশন বার করার জন্য আমি চেষ্টা করব। যারা বিজেপি তৃণমূলটা করছেন, যারা বামপন্থী করছেন, তারা আতঙ্কিত হচ্ছেন। যদিও মাইকিং করছেন, কিন্তু তলায় তলায় কিন্তু একটা ব্যাপকভাবে অত্যাচারের গল্প শোনা যাচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে? গোটা ভাতার, যেটা আপনি স্পেসিফিক বলতে পারবেন, এরকম কোনো অভিযোগ আছে আপনার কাছে এসছে? কোথায়? আপনি এক কাজ করুন, আজকে 10 দিন 12 দিন হয়ে গেল রেজাল্ট বেরিয়েছে, আপনি ছেড়ে দিন রাজ্যের কথা। এই 10-12 দিনে পূর্ব বর্ধমান জেলায় কত কটা মার্ডার হয়েছিল, কত কটা রেপ হয়েছিল, আপনি খোঁজ নিন। 21 সালে পোস্টপোল ভায়োলেন্সের পর কত কটা বাড়ি ভাঙচুর হয়েছিল, আর বিজেপি জেতার পর কত কটা হয়েছে।
তার ডিফারেন্সেসটা দেখবে বুঝতে পারবেন তার কত পার্সেন্টেজ। আমি 1-2% হবে কিনা সন্দেহ আছে। আপনার সঙ্গে একমত আছি, আমি জেলার মানুষ। এবং আমি যেটা বলছি যে 21 সালের তুলনায় 1-2% না হলে ভালো হতো। এবার দেখুন দীর্ঘদিন তোলা তুলেছে, কাটমানি, হুমকি, ভোট দিতে না দেওয়া, ছাপ্পা, মহিলাদের উপর অত্যাচার, নানা রকম মানে পঞ্চায়েতের সুযোগ সুবিধা কাজে দিয়ে একাধিক মহিলাদের সঙ্গে নানা রকম কুকর্ম, এরকম এলাকার জমি কেড়ে নেওয়া, হ্যাঁ, ব্যবসা বন্ধ করে দেওয়া, এই সমস্ত ব্যাপক একটা মানুষের ব্যাপক ক্ষোভ আছে, জনরোষ তৈরি হয়ে যাচ্ছে। এইবার মাঝে মাঝে সেই জনরোষ এমন আকার নিচ্ছে সেগুলো প্রশাসন কিংবা আমরা যারা জনপ্রতিনিধি আমাদের কন্ট্রোল করতে হিমশিম খেতে হচ্ছে। বোঝা উচিত যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সোমেন কারপা বয়সে তরুণ, আমি তাকে খুব স্নেহ করি। সোমেন কারপা পাল্টে যাবে না? কিসের জন্য পাল্টাবে? অনেকে ভাই রাজনৈতিক দায়িত্ব বাড়া পরে মানুষের বিধানসভার এমএলএ, মানে সোমেন কারপাকে যারা দেখেছে কিন্তু কাজ থেকে সরকারের মানুষ, আমি যেভাবে দেখেছি, সোমেন কারপা পাল্টে যাবে না? পাল্টাবে না, কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো অনেকে সেটা উপলব্ধি করতে পারছেন না। প্রচুর ফোন আসছে, প্রচুর মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ আর ফোন। সারাদিনে যদি ধরুন 200খানা ফোন আসে, আমি যদি 200খানা ফোনে তাদের ব্যাটারির চার্জ হয়ে যাবে। ব্যাটারির চার্জের থেকেও হয়তো সে আমি না চার্জার লাগাবো, পাওয়ার ব্যাংক লাগাবো, কিন্তু তারপরেও ধরুন আমি যদি 200খানা ফোনে যদি 5 মিনিট করে কথা বলি, তাহলে আমি কাজ করবো কখন? আমি সব ফোন সবসময় ধরতে পারছি না। সেই জন্য বলছি ফোনে যাদেরকে ধরতে পারছি না ভাববেন না কোনো ঘ্যাম হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। যা ছিলাম তাই আছি আমি, ঘ্যাম অহংকার কিছু নেই। আর সময়ের জন্য সবটা কুলিয়ে উঠতে পারছি না। যার যে অসুবিধা হচ্ছে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, বিস্তারিত আমি যোগাযোগ করে নেবো নির্দিষ্ট সময়ে। আর আমি যা ছিলাম তাই আছি, বর্ধমানের ছেলে, রার বাংলার ছেলে, বর্ধমানের আগুরি উগ্রক্ষত্রিয়দের ছেলে। উগ্রক্ষত্রিয় আগুরিদের তেজ থাকে, আর আমরা পোস্ত খেতে ভালোবাসি, পোস্ত মাছ ভাত। আজকেও মাছ খেয়েছি। আজকে না আরেকটা বছর, আমাদের তো প্রায় 3 বছর প্লাস হয়ে গেল বিধানসভার এই সাদা বালিটাকে। আমারও বহু মানুষকে দেখার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলাকায় শান্ত রাখবেন। হ্যাঁ, আমি একটা কথা বলেছি যে কলকাতার লোকেরা বলে বর্ধমানের লোকেরা পোস্ত কি খায়। আমি কলকাতায় পোস্তটা চালু করার জন্য অনুরোধ করবো, সব জায়গায় পোস্ত ম্যান্ডেটরি।